শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের বিষয়বস্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আসলে প্রত্যেকটা মা বোন বা প্রতিটা নারী তাদের জীবনের একটা নির্দিষ্ট সময়ে সেটি এক্সপিরিয়েন্স করেন, সেটি হচ্ছে মেনোপজ। মেনোপজ নিয়ে আসলে কেন কথা বলা প্রয়োজন? কারণ আমাদের দেশে এখনও একটি বিশাল জনগোষ্ঠী আছেন যারা আসলে মেনোপজ সম্পর্কে অবগত নন এবং তারা জানেনই না যে মেনোপজ হলে তাদের শরীরে কি কি ধরনের চেঞ্জ আসে, অর্থাৎ কি কি পরিবর্তনের মধ্য দিয়ে তারা যান এবং তাদের আশেপাশে যেই মানুষগুলো আছে অর্থাৎ তাদের পরিবারের যে সদস্যরা আছেন তারাও কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না যে তাদের পরিবারেরই একজন নারী সদস্য তিনি মেনোপজের মতন একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার কারণে কিছু পরিবর্তন তার শরীরে এবং তার যে মানসিক জগৎ আছে সেখানে এসেছে। তো এই বিষয়গুলো সম্পর্কে আসলে জানা প্রয়োজন এবং যথাযথভাবে অ্যাড্রেস করা প্রয়োজন। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক। আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার রওশন আরা খানম, বিভাগীয় প্রধান, স্ত্রী ও প্রসূতি বিদ্যা বিভাগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, মেনোপজ সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সরাসরি কথা বলতে পারছেন আমাদের আজকের আমন্ত্রিত চিকিৎসকের সাথে। যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি প্রথমে যে কথাটা বললেন আমার খুব ভালো লেগেছে যে একটা বড় জনগোষ্ঠী আসলে মেনোপজের মধ্য দিয়ে যায়, যেটা সেরকমভাবে অ্যাড্রেস করা হয় না। আসলে তারা নিজেরাও যেমন জানেন না কি ঘটতে যাচ্ছে, তার পরিবারের সদস্যরা, এই কথাটাও আপনি বললেন যে আশেপাশে যারা আছেন পরিবারের সদস্যরা তারাও আসলে ঠিক ওরকম করে তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন না, যেহেতু তারা নিজেরাই জানেন না যে কিভাবে তাকে সাহায্য করতে হবে বা সহযোগিতা করতে হবে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে কথা খুব কম হয়, খুবই উপেক্ষিত একটা বিষয়। অবশ্যই। এবং আমি আজকে কিন্তু নিজে মনে করে এসেছি যে এটা আমি বলবো যে এই বিষয়ে আরও বেশি কথা বলা উচিত। একসময় দেখেন মেয়েদের মাসিক সম্পর্কে কিন্তু অত বেশি কথা বলা হতো না, ওরা নীরবে কষ্ট পেত। এখন সেই বিষয়টা সামনে এসছে। এরকম আমাদের যারা বয়স্ক জনগোষ্ঠী আছেন 50 আপ বা 45 to 55 ইয়ার্স এজের, তাদের পপুলেশন কিন্তু কম না, 7.7%। সেই পপুলেশনের মানুষগুলি যে কষ্ট পাচ্ছেন সেই বিষয়ে কিন্তু আমরা একেবারেই কথা বলি না। এটা আরো বেশি বেশি কথা বলা উচিত। ম্যাডাম, যে কথাটা বললেন যে মাসিক সম্পর্কেও একটা সময় কিন্তু আমরা কথা বলতে লজ্জা পেতাম, এটা আমাদের একটা সামাজিক একটা ট্যাবু হিসেবে ছিল যে মাসিক নিয়ে জনসমক্ষে বা পাবলিকলি কথা বলা যাবে না। কিন্তু এই যে অ্যাওয়ারনেসটা বা আমাদের যে শিক্ষাটা, সেটার কিন্তু শুরুটা হয় মাসিক থেকে শুরু করে একজন নারীর পুরো জীবনটাতে যে পরিবর্তনটা আসে মাসিক থেকে মেনোপজ পর্যন্ত, তার একটা পুরো রিপ্রোডাক্টিভ লাইফ এখানে জড়িত। তো আমাদের আজকের আয়োজনের শুরুতেই একটু জানতে চাচ্ছি যে মেনোপজ আসলে কি, মানে একটু সহজ করে যদি ম্যাডাম বলতেন। হ্যাঁ, আমি সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেভাবেই বলবো। এটা হলো এমন একটা শারীরবৃত্তিক প্রক্রিয়া বা ন্যাচারাল প্রসেস বলতে পারেন। এটা প্রাকৃতিক পর্যায়ে যে একটা মেয়ে প্রথমে একজন শিশু থাকে, তারপরে কৈশোরে যায়, তারপরে সে তরুণী হয় এবং এক সময়ে বার্ধক্যে পৌঁছায় এবং এই যে তার রিপ্রোডাক্টিভ এজ যে শেষ হয় মেনোপজে, এটা হলো যখন একজন মানুষের সাধারণত মেনোপজের এজ হলো 45 থেকে 55 বছর, আমরা গড় বলি 50 বছর। তাহলে এই সময়ের মধ্যে মানে এই বয়সের মধ্যে একজন মহিলার যদি 12 মাস কনজিকিউটিভ মানে পরপর 12 মাস তার মাসিক বন্ধ থাকে তাহলে আমরা বলি উনি মেনোপজে গেছেন। আচ্ছা, মানে তার মানে একদম পার্মানেন্টলি মাসিক বন্ধ হয়ে গেছে, এটাই আমরা মনে করি। এখানে 12 মাসের একটা কথা ম্যাডাম বললেন, তো সেটা আসলে 12 মাস কেন? যদি ভেঙে ভেঙে যদি দেখা হলো কয়েক মাস বন্ধ থাকলো আবার হলো, তখন আমরা কিন্তু এটাকে মেনোপজ হিসাবে বলতে পারবো না।
এটা পেরিমেনোপজ হতে পারে, মানে মেনোপজ, অ্যাকচুয়াল মেনোপজ হওয়ার আগের পর্যায়ে এরকম হয়ে থাকে যে কয়েকদিন বন্ধ থাকলো, আবার হলো, আবার কোনো মাসে একটু বেশি ব্লিডিং হলো, কোনো মাসে একটু কম ব্লিডিং হলো, কোনো সময় হয়তো কয়েক মাস চলে গেল, আবার এক মাসে 2-3 বার হয়ে গেল, এরকম হতে পারে। কারণ একটা হরমোনের উঠানামার জন্য এরকম হতে পারে। এই সময়টাকে আমরা পেরিমেনোপজ বলি, মানে মেনোপজের আগের পর্যায়ে, মানে সে হয়তো মেনোপজের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু যখন পার্মানেন্টলি আমরা মেনোপজ বলবো তখন একদম কনজিকিউটিভ, মানে পরপর 12 মাস মাসিক বন্ধ থাকতে হবে। আচ্ছা, বয়সের একটা কথা বলছিলেন যে সাধারণত 45 আমাদের দেশের মানে প্রেক্ষাপট চিন্তা করলে, তো এর আগেও কি মেনোপজ হতে পারে বা এর পরে কি ডিলেইড মেনোপজ হতে পারে? হ্যাঁ, আর্লি মেনোপজ হতে পারে। যদি 40 বছরের আগে কারো মেনোপজ হয়ে যায় আমরা সেটাকে বলি আর্লি মেনোপজ বা আগে আগে মেনোপজ হয়ে যাওয়া। আর যদি 55 বছরের পরে মেনোপজ হয় তাহলে সেটাকে আমরা বলি লেট মেনোপজ। আচ্ছা, যদি আর্লি মেনোপজ হয় সেক্ষেত্রে তো তার রিপ্রোডাক্টিভ লাইফ সেখানে শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি চিকিৎসকদের কিছু করণীয় আছে? না, নতুন করে তার তো আসলে কি ওভারিয়ান ফাংশন, আমরা জানি যে মেয়েদের 2টা ডিম্বাশয় থাকে যেখান থেকে ফিমেল হরমোনগুলি আসে, মহিলার হরমোনগুলি আসে, যেটা মাসিককে নিয়ন্ত্রণ করে এবং প্রতি মাসে একটা করে ডিম্বাণু তৈরি হয়। যখন সব ডিম্বাণু শেষ হয়ে গেল, ওভারির ফাংশন শেষ হয়ে গেল, ও আর কাজ করছে না, ওরকমভাবে আর হরমোন তৈরি করতে পারছে না, এস্ট্রোজেন, প্রজেস্টেরন, তখনই তো মেনোপজ হয়। তখন আর নতুন করে তার প্রেগনেন্সি হওয়ার কোনো সুযোগ থাকে না। শুধু যেটা করতে পারেন চিকিৎসকরা, তার যে সিমটমগুলি হয় সেটাকে দূর করার জন্য, তাকে একটা হেলদি লাইফ লিড করার সুবিধা করে দেওয়ার জন্য কিছু চিকিৎসা দিতে পারেন এবং তাকে কিছু পরামর্শ দিতে পারেন। আচ্ছা ম্যাডাম, আপনি যে নারীদেরকে নিয়ে কাজ করেন, অর্থাৎ আপনার কাছে যে রোগীরা আসে তাদের বেশিরভাগই দেখা যায় যে গ্রামীণ জনগোষ্ঠীর একটা বিশাল সংখ্যক, তো তারা আসলে কি এই মেনোপজ সম্পর্কে অবগত? তারা জানে এই বিষয়টা সম্পর্কে? তারা মাসিক বন্ধ হয়ে গেল সেটা তো তারা অনুধাবন করতেই পারে, যেহেতু আর মাসিক হয় না, কিন্তু এটা সম্পর্কে আসলে তাদের স্পষ্ট ধারণা নেই কোন বয়সে এটা হয়ে থাকে বা একটু যদি আর্লি হয় তাহলে কি করতে হবে। যেমন আপনাকে আমি 2-3 জন পেশেন্টের কথা বলতে পারি। তারা এসছে, একজন এসে বলল যে আমি মারা যাচ্ছি। কেন মারা যাচ্ছেন? যে আমার প্রতিদিন এত জ্বর আসে এবং কিছুক্ষণ পরপর জ্বর আসে, জ্বরটা কাঁপুনি দিয়ে ছাড়ে। উনি আবার বলতে পারেন নাই যে আসলে কি হট ফ্ল্যাশে যখন হয়, হট ফ্ল্যাশের কিন্তু পরে যে একটু শীত শীত ভাব হয়, উনি তো এটার সাথে রিলেট করতে পারেন নাই। উনি এসে বলেছেন আমার খুব কাঁপুনি দিয়ে জ্বর আসে, কতক্ষণ থাকে, তারপর জ্বরটা ছেড়ে যায়, তখন অনেক ঘাম হয়, এত ঘাম হয় যে আমি একদম পুরো ভিজে যাই এবং আমার খুব বুক ধরফর করে। তো উনি মেডিসিন স্পেশালিস্টের কাছে গিয়েছেন, সার্জারি ডাক্তারের কাছে গিয়েছেন, কিন্তু অনেক জায়গায় ঘুরে উনি কোনো উপশম পান নাই। তারপর সামহাও উনি কারো কাছে শুনে আমার কাছে এসছেন। তো আমি দেখলাম যে উনি এর মধ্যে কিন্তু একেবারে সিটি স্ক্যান থেকে ধরে সব কিছু ওনার করা হয়েছে, কোথাও কিছু পাওয়া যায়নি। পরে আমার কাছে যখন আসলো, উনি যখন জ্বরের কথা বললেন যে কিছুক্ষণ পরপর জ্বরটা আসে, খুব কাঁপুনি দিয়া ছাড়ে জ্বরটা এবং প্রচুর ঘাম হয়, ওনার বয়স, ওনার কমপ্লেন সব কিছু মিলে আমি বুঝতে পারলাম যে এটা আর কিছু না, হট ফ্ল্যাশ। ওনার কাছে হিস্ট্রি নিয়ে আপনি বুঝতে পেরেছেন যে এটা হট ফ্ল্যাশ। সিম্পলি ওনাকে যখন আমি একটা হরমোন রিপ্লেসমেন্ট দিয়ে দিলাম, উনি আল্লাহর রহমতে ভালো হয়ে গেলেন এবং উনি খুব খুশি হয়ে আবার আমার কাছে আসলেন যে আমি একদম, আমার জ্বর চলে গেছে, আমি ভালো আছি। এখন আসলে ওনারা তো জানেন না যে একটা মেনোপজে সবার তো একই রকম সিমটম হয় না, এক একজনের এক এক রকম। এর জন্য চিকিৎসা আপনাকে সবসময় ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, যার যেটুকু দরকার তাকে সেটুকু দিতে হবে। যার শুধু লাইফস্টাইল মডিফিকেশন বা তার জীবনধারা পরিবর্তন করলেই হয়ে যাচ্ছে, তাকে আপনি সেরকম পরামর্শ দিবেন। যাকে শুধু বুঝালেই হয়ে যাচ্ছে যে এই জিনিসটাকে আপনি মেনে নেন, হ্যাঁ, যে মেনে নিতে হবে, এটাও তো জীবনের একটা পর্যায়, এইটাও একটা জীবনের অভিজ্ঞতা। আর এরকম মনে করার কারণ নাই যে আমার জীবন শেষ, আমার তো এখান থেকে আমি আবার শুরু করি না কেন? কারণ এটা কিন্তু গত কয়েকদিন আগে একজনের সাথে কথা বলছিলাম, তো উনি বললেন যে আমি এখন, উনি একজন এক্সিকিউটিভ লেডি, তো বললেন যে আমি এখন মোর কনফিডেন্ট। তা কথাটা শুনে আমার খুব ভালো লাগলো যে যেই কথাটা আমি 30-এ বলতে পারতাম না, যেটা আমি 40-এ বলতে পারতাম না, এখন আমি সেটা এখন বলতে পারছি। কারণ আমার এখন একটা অবস্থান আছে। আসলে
হয় কি এই বয়সে এসে দেখেন পরিবারেও একটা অবস্থান তৈরি হয়, ছেলেমেয়েরা বড় হয়ে যায়, এস্টাবলিশড হয়ে যায়, নিজের একটা কথা বলার মতো পজিশন হয়, নিজের অভিজ্ঞতা হয়, নিজে সব কিছু মিলে। আর দেখেন আরেকটা জিনিস হলো কি, সবসময় অল্প বয়সী নারীরা একটা প্রেগনেন্সি, আনওয়ান্টেড প্রেগনেন্সির একটা ভয়ে থাকে, সেটাও এখন আর নাই। যদি উনি অ্যাকসেপ্ট করে নেন যে মেনোপজটা আমার এই বয়সের জন্য ঠিক আছে, যে সমস্ত সমস্যা উনি ফেস করছেন সেটার জন্য উনি ডাক্তারের পরামর্শ নেন এবং সেটা উনি দূর করতে পারেন, তাহলে কিন্তু এটা এনজয়েবল টাইম। মানে আপনি খুব সুন্দর একটা কথা বললেন যে আসলে প্রতিটা বয়সেরই একটা নিজস্ব সৌন্দর্য থাকে, আলাদা একটা সৌন্দর্য আছে। এই সময়টাকে উনি আরো বরং আগের চাইতে, যখন ওনার সন্তান ধারণ করার, সন্তান লালন পালন করার, নিজেকে এস্টাবলিশ করার একটা স্ট্রেস ছিল, সেটা রিলিফ হয়ে যাওয়ার পরে কিন্তু উনি আরো ভালো থাকতে পারেন, উনি আরো নিজেকে মেলে ধরতে পারেন, তুলে ধরতে পারেন, সমাজের কাজে নিজেকে লাগাতে পারেন, নিজের অভিজ্ঞতাগুলি অন্যদের সাথে শেয়ার করতে পারেন। কারণ বয়সের তো একটা ইম্পর্টেন্স আছে। উনি জীবনের অনেকটা সময় অনেক কিছুর ভিতর দিয়ে গেছেন, সেগুলি বলে উনি অন্যদেরকে সাহায্য করতে পারেন, সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। কাজে এই সময়টাকে উনি বরং আরো আগের জীবনের চাইতে বেশি এনজয় করতে পারেন। এই যে কাউন্সেলিং, যে মেন্টালি তাকে রিঅ্যাসিওর করা, এই কাজগুলো নিশ্চয়ই আপনারা করে থাকেন। যে করে থাকি, কিন্তু যেটা হয় কি, আমরা ক্লিনিক্যাল যারা ক্লিনিশিয়ান, আমাদের তো অনেক ধরনের পেশেন্ট থাকে, একজন শুধু পেশেন্টের জন্য আমরা খুব বেশি সময় দিতে পারি না। সেজন্য আমার মনে হয় কি, প্রত্যেক মেডিকেল কলেজ বা হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, এরকম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সব লেভেলের হসপিটালে, ইভেন প্রাইভেট হসপিটালগুলিতেও যদি একটা কর্নার থাকে কাউন্সিলিংয়ের জন্য, যে এই পেশেন্টের জন্য, এই মেনোপজ পেশেন্টের জন্য আলাদা একটা কর্নার, যেখানে ওনারা অ্যাটেন্ড করবেন এবং ওইখানে একজন কাউন্সিলর, সেই জন্য ডাক্তার হতে পারে, আলাদাভাবে কাউন্সিলর হতে পারে, যারা ওনাকে এই বিষয়গুলি বুঝাবেন, ওনাকে সাহস দিবেন, ওনার লাইফস্টাইল মডিফিকেশনটা কেমন হবে সেই বিষয়ে বলবেন। তাহলে মনে হয় ওনারা অনেক বেশি উপকৃত হবেন। কারণ একজন ক্লিনিশিয়ান তো অনেক পেশেন্ট থাকে, একজনকে অনেক বেশি সময় ওনারা দিতে পারেন না। কাজে কাউন্সিলিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অ্যাকসেপ্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। ওনার জীবনের কি কি পরিবর্তন করতে হবে, ওনার খাদ্যাভ্যাসের কি কি পরিবর্তন করতে হবে, ওনার জীবন ধারণের কি, উনি এই যে দেখেন একটা সিম্পল বিষয় ঘুম, যে একটা রেগুলার টাইমে ঘুমাতে হবে, সাফিসিয়েন্ট ঘুমাতে হবে, খাবারের কি কি পরিবর্তন হবে। এখন আর আগের মতো উনি সব কিছু খাবেন না, তাহলে কি ধরনের খাবার ওনার জন্য এই সময়ের জন্য ভালো হবে, ওনার হাড়ের ক্ষয় রোধ করার জন্য কি খাবার খাবেন, উনি এই যে ক্যালসিয়াম খাবেন, ভিটামিন খাবেন। এখন আমি যদি বলি যে প্রত্যেকে ডেইলি একটা করে ডিম খাবেন, ডেইলি 1 গ্লাস করে দুধ খাবেন, একজন, আমি যেখানে কাজ করি সেখানে সব মানুষের পক্ষে আসলে সম্ভব না, সোশিও ইকোনমিক কন্ডিশনের জন্য সবাই পারবে না, সব মহিলারা পারবে না যে প্রতিদিনই 1 গ্লাস দুধ খাবে, প্রতিদিনই একটা করে ডিম খাবে, প্রতিদিনই অনেক ফ্রুটস খাবে, এটা আসলে সম্ভব হবে না। তাহলে এই যে অল্টারনেট আর কি করতে পারে, তার অবস্থান অনুযায়ী তাকে একটা অ্যাডভাইস দাও, অবস্থান অনুযায়ী, এবং উনি পাবেন, আসলে উনি অ্যাফোর্ড করতে পারবেন সেরকম কি খাবার উনি খেতে পারেন। যেমন আমরা আমাদের দেশে এখন কিন্তু আর তিলের কথা বলি না, তিল, তিসি এগুলির কথা বলি না, চাষও ওরকম আমরা দেখি না যেটা আমরা ছোটবেলায় দেখতাম। তিলের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর এরকম জিনিস আছে যেটা হট ফ্ল্যাশ কমায়, তিসির মধ্যেও আছে। তো এটা তো একটা গ্রামীণ মহিলা আসলে জোগাড় করতে পারবেন, উনি খেতে পারবেন, তাই না? প্রচুর লিফি ভেজিটেবল, যেমন সবুজ শাকসবজি ঘরের কোনায় কোনায় সবাই করেন। এখন হয় কি, তারা সবাই যারা একটু লেখাপড়ার দিকে পিছিয়ে আছেন বা প্রান্তিক জনগোষ্ঠী, তারা মনে করেন যে আমি মাংসটা খেতে পারছি না, আমি পাচ্ছি না, এটাই বোধহয় আমার অসুবিধা। না, আপনি ডাল খান, আপনি সবুজ শাকসবজি খান, আর অনেক করে ভাত খাওয়ার দরকার নাই। এতে হয় কি, ওদিন যেমন কয়েকদিন আগে একজন মহিলা আসলেন, ওনার পেটটা এতই মোটা, আমি ভাবলাম উনি টার্ম প্রেগনেন্সি, সবাই তো বোরখা পরে আসে, বয়স তো বোঝা যাচ্ছে না, মুখটা বন্ধ, তো ভাবলাম উনি টার্ম প্রেগনেন্সি নিয়ে হয়তো ভর্তি হতে এসছেন। পরে শুনলাম ওনার মেনোপজাল প্রবলেম। তাহলে ওনার এই যে বডি ফিগারটা, কনফিগারেশনটা এরকম চেঞ্জ হয়ে গেল বা ওবেস হয়ে গেল, একজন আসলে 120 কেজি ওজনের, তাহলে এই যে ওবেসিটিটা, এটাও কিভাবে উনি প্রতিরোধ করতে পারেন, সেগুলি বিষয়ে ওনার সাথে আমার কথা বলতে হবে, তাই না? এই সামগ্রিকভাবে তার লাইফস্টাইল মডিফিকেশনের প্রয়োজন আছে। সমস্ত এই যে প্রতিদিন একটু এক্সারসাইজ করা, বয়স্ক মহিলারা কি করেন, গ্রামের দিকে ছেলের বউটো থাকে বা অন্যরা থাকে, তারা হয়তো কাজকর্ম করেন, উনি নাতিদের নিয়ে বসে বসে গল্প শোনান,
এরকম না করে ওনারও যে হাঁটাচলা করার দরকার আছে, ওনারও যে এক্সারসাইজ করার দরকার আছে, এক্সারসাইজ তো আসলে আমাদের করা হয়ই না। এটা আমার কথাই বলেন আর গ্রামের সেই মায়ের কথাই বলেন। তাহলে হয় কি, এই যে একটু হাঁটুক, একটা 30 মিনিটস, আধা ঘন্টা একটু হাঁটলেন সকাল বিকাল যখনই সময় পান, এটাও একটা ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ, তাই না? অনেকে তো হাঁটাটাকে আসলে এক্সারসাইজ হিসেবে মনে করে না, আর মনে করে ঘরের মধ্যে তো অনেক হাঁটি, তাহলে আবার কেন হাঁটতে হবে আলাদা করে? কিন্তু আলাদা করে হাঁটতে হবে, সেটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা ম্যাডাম, আপনি একটু আগে একজন রোগীর কথা উদাহরণ হিসেবে বললেন যে তার হট ফ্ল্যাশের কথা, তো একটা লক্ষণ কিন্তু আমরা পেয়েই গেলাম মেনোপজের, তো আর কি কি লক্ষণ প্রকাশিত হয়? যেমন হট ফ্ল্যাশ তো একটা বিরক্তিকর অবস্থা, এটা প্রত্যেক মহিলার আসলে ঠিক না। অলমোস্ট 80% পোস্ট মেনোপজাল ওমেনদেরই হয়ে থাকে। শুধু মেনোপজ হয়ে যাওয়ার পরে না, আগে থেকে হতে শুরু করে। আসলে অনেকের 2-4 বছর আগে থেকেই হতে শুরু করে, তারপরে মেনোপজের পিরিয়ডটাতে হয়, পোস্ট মেনোপজাল পিরিয়ডেও কিছুদিন থাকে, তারপরে হয়তো কমে যায়। আর এছাড়া যেটা হয়, নাইট সোয়েটস, মানে রাতে ঘুমের মধ্যে খুব ঘাম। এখন এত ঘাম হয় যে ওনাদের ঘুমের ডিস্টার্ব হয়, ঘুমাতে পারেন না ঠিকমতো, আর ঘুমটা ঠিক আসেও না। পেশেন্টরা এগুলি আমাদের কাছে এসে বলেন। এছাড়া মুড সুইংটা কেমন, যে হঠাৎ করে এমনিতেই মন খারাপ লাগে, বসে আছে কান্না পাচ্ছে, তখন মনে হয় কি যেন নাই। পেশেন্টরা বলে যে মনে হয় কি ভিতরটা একদম ফাঁকা শূন্য হয়ে গেল, এই যে একটা ফিলিং, বলে তখন এত কান্না পায়। কিন্তু ওরকম কিছু নাই যে আমার সংসারে খুব অশান্তি, তা কিন্তু না, কিন্তু আমার মনে হচ্ছে সব যেন কোথায় হারিয়ে গেল, কিছু আমার নাই, এরকম। আবার অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়, রাগ হয়ে যায়, ধৈর্য কমে যায়। তখন বাড়ির লোক, আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে ভুলে যাওয়া, মেমোরি লস, শর্ট টার্ম ভুলে যাওয়া, কোথায় কি রাখলো মনে করতে পারেন না। যেমন একটা চাবি কোথায় রাখলেন, টাকা পয়সা কোথায় রাখলেন মনে নাই, তখন বাড়ির লোকজনরা তাকে রাগ করে যে হ্যাঁ কিছু মনে রাখতে পারো না, বা একটা লিস্ট, বাজারে একটা লিস্ট করে দিবে যে কি কি জিনিস আনতে হবে আজকে, 2-3টা হয়তো ভুলে গেলেন। বা কনফিউশন, একটা ডিসিশন নিতে চাচ্ছেন, কনফিউজড হয়ে যাচ্ছেন যে কি করা উচিত। তাহলে এই যে অবস্থাগুলি, আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা না বললেই না, সেটা হলো কিছু হাজব্যান্ডের সাথে ডিসহারমোনি হয় ডিউ টু ভ্যাজানাল ড্রাইনেস। এটা আবার ওনারা বলতেও পারছেন না, এটা না লজ্জার ভয়ে বলতে পারছেন না, এটা না হাজব্যান্ডকে বলতে পারছে না ডাক্তারের কাছে বলতে পারছে। অনেক কষ্টে, অনেক মানে ভাবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক কিছু বলে তারপরে কথাটা বের করতে হয় যে হ্যাঁ, যে এই সমস্যাটা তার হচ্ছে। এই জন্য তার মানসিকভাবেও কিছুটা ডিপ্রেস থাকে, আবার ফ্যামিলিয়াল প্রবলেমও দেখা দেয়। তো এইগুলি আসলে সব কিছু মিলে একটা, এই সিমটমগুলি সাধারণত পেশেন্টরা নিয়ে আসে আমাদের কাছে। তখন তো আপনি বললেন যে সব পেশেন্টের জন্য ম্যানেজমেন্টটা নিশ্চয়ই একরকম হয় না, তার অবস্থা বুঝে। এবং এই বয়সে দেখা যায় যে অনেকেরই অন্যান্য কোমরবিডিটি থাকে, যে দেখা যায় ডায়াবেটিস থাকে বা হাইপারটেনশন থাকে, তখন সেই রোগীটার জন্য নিশ্চয়ই আপনাদের প্ল্যানটা ডিফারেন্ট হয়। তো সাধারণত কি কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? এই যে বললাম ম্যানেজমেন্ট, ওই লাইফস্টাইলের কথাটা এসেছে আমাদের। লাইফস্টাইল মডিফিকেশন তো প্রথমেই বলতে হবে, তারপরে তার ডায়েটের কথা বলতে হবে, এক্সারসাইজের কথা বলতে হবে, ঘুমের কথা বলতে হবে, এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, যে দুশ্চিন্তা কিভাবে কমানো যায়। এখন চাইলেই তো দুশ্চিন্তা কমানো যায় না, তাই না? সংসারে যদি দুশ্চিন্তা থাকে, কিছু তো এমনি এসে যায়। আর তার এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য যে ব্রেনে যে চেঞ্জগুলি হয়, সেটার জন্য উনি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত এমনিই থাকেন। এখন সেটার থেকে কিভাবে বের হয়ে আসবেন সেগুলি সম্পর্কে কাউন্সেলিং করতে হয়। তাছাড়া যাদের একদম বেশি অসুবিধা, অনেক বেশি হট ফ্লাশ, ওনার দৈনন্দিন কার্যক্রম উনি করতে পারছেন না, ওনার সমস্যা হচ্ছে, তাদের বেলায় আমরা ওষুধ দিয়ে থাকি, মেডিকেশন দিয়ে থাকি, সাপ্লিমেন্ট। এটা মেডিকেশন বলা ঠিক না, আসলে সাপ্লিমেন্ট দিয়ে থাকি। কারণ তার এই সমস্ত সমস্যার মূল হলো এস্ট্রোজেনের অভাব, শরীরে এই হরমোনের অভাব। তো সেই হরমোনটাকে রিপ্লেস করতে হয় কীরকম, যে এটাও আবার যার যার প্রয়োজন অনুযায়ী আমরা যত লো ডোজ পারি আমরা দেওয়ার চেষ্টা করি। কিন্তু তার আগে এখন এমন যদি হয় যে আমি বলে দিই এই এস্ট্রোজেন খাবেন, তাহলে এটা হয়তো ঠিক হবে না। এই জন্য তার কোমরবিডিটিস, তার এখনকার কি অবস্থা, তার আসলে ডিমান্ডটা কীরকম, কি দেওয়া উচিত, সেটা যখন ওনারা কোনো মেডিকেল প্রফেশনালের কাছে আসবে, গাইনোকোলজিস্টের কাছে আসবে, ওনারা আসলে ঠিক করে দেবেন। ওনারা কিছু বেসলাইন ইনভেস্টিগেশন করবেন,
যে কোনটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কিছু অ্যাসেসমেন্টের হ্যাঁ, অ্যাসেসমেন্টের দরকার আছে। ওনার সাথে কথা বলে, ওনার কমপ্লেনগুলি শুনে, ওনার কিছু ইনভেস্টিগেশন করে, অ্যাসেসমেন্ট করে, তারপরে ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা সেটা ওনারা দিবেন, নির্ধারণ করে থাকেন। এখন একটা সুবিধা হলো কি, আপনার আগে যেমন হরমোন, শুধুই হরমোন ছিল, এখন কিন্তু হরমোন ছাড়াও আরও অন্যান্য ট্যাবলেট এসছে, অনেক চিকিৎসা এসছে যেটা হরমোন না, কিন্তু ওনার কমপ্লেনগুলিকে সারাবে, মানে ওনার যেই মানে উপসর্গগুলো নিয়ে আসছে সেগুলোকে কমাবে। কারণ দেখেন, সব মহিলার যে 45 থেকে 55-এর মধ্যে মেনোপজ হচ্ছে তা কিন্তু না। আপনারা জানেন যে অনেক পেশেন্টদের কোনো কারণে, যে কোনো অসুবিধা, অসুখের কারণে হয়তো ইউটেরাস ফেলে দিতে হলো, অথবা তার ওভারি দুইটা একই সাথে ফেলে দিতে হলো, ইউটেরাসের সাথে ওভারি দুটো ফেলে দিল। অনেকের ব্রেস্ট ক্যান্সার থাকে বা অন্যান্য কোথাও ক্যান্সার থাকে, সবাইকে তো আর হরমোন দেওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে অন্য কিছু ভাবতে হয়। যেমন যাদের ইউটেরাস নাই, তাদেরকে আমরা শুধু এস্ট্রোজেন দিয়ে যেতে পারি, কারণ এটা অসুবিধা নেই। যাদের ইউটেরাস আছে তাদের জন্য এস্ট্রোজেনের সাথে আবার প্রজেস্টেরনও দিতে হয়। আবার যাদের ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে, অথবা অন্য কোথাও ক্যান্সারের হিস্ট্রি আছে, কেমোথেরাপি পেয়েছেন, তাদেরও কিন্তু আর্লি মেনোপজ হয়ে যায়। কেমোথেরাপি পেলে, রেডিওথেরাপি পেলে আর্লি মেনোপজ হয়ে যেতে পারে। তাহলে সেই পেশেন্টদের জন্য আপনার আমরা নন হরমোনাল কিছু দিয়ে থাকি, ওই প্রোডাক্টও আছে। পেশেন্টের কন্ডিশন বুঝে আপনারা সেভাবে ডিসাইড করেন যে কি করবেন। এবং দেখেন আরেকটা কি, যখন সার্জিক্যাল মেনোপজ হয়, আর্টিফিশিয়াল মেনোপজ, তার বয়স কত হবে, 30 হতে পারে, 35 হতে পারে, বা আরও কমও হতে পারে, যার যেরকম, তাদের বেলায় কিন্তু আপনার হরমোন রিপ্লেসমেন্ট করতেই হয়। যদি ওনার ক্যান্সার জাতীয় কিছু না থাকে তাহলে করতেই হবে। কারণ হঠাৎ করে যে সার্জিক্যাল মেনোপজ হয়ে গেল, আপনি ওভারিটা ফেলে দিলেন, তখন তার এই যে ড্রামাটিক্যাল চেঞ্জটা, সাডেন একটা চেঞ্জ, ওইটা কোপ করা তার জন্য কঠিন হয়ে যায়। তখন আপনাকে অবশ্যই হরমোন রিপ্লেসমেন্ট দিতে হয়। আর যারা নির্দিষ্ট বয়সে এসে হচ্ছেন, মেনোপজ হচ্ছে, তাদের বেলায় আমরা ইন্ডিভিজুয়ালাইজ করি, যে তার বডি তো আসলে সেই ফিজিওলজিটাই অ্যাডাপ্ট করে নিয়েছে, সেজন্য তাদের বেলা হয়তো সবার লাগছে না। ম্যাডাম, আপনার সাথে আলোচনা আবার ফিরবো একটি ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পরে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে কথা হচ্ছে মেনোপজ বিষয়ে, আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রওশন আরা খানম, বিভাগীয় প্রধান, স্ত্রী ও প্রসূতি বিদ্যা বিভাগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে পারেন। ম্যাডাম, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। মেনোপজ নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল এবং অনেক কথা আপনার কাছ থেকে জানতে পারলাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। তা এখন একটু জানতে চাই যে মেনোপজ, আমরা জানি যে ইস্ট্রোজেন হরমোন লেভেলটা একদমই থাকে না, তো সেটা নিশ্চয়ই শরীরের অন্যান্য যে অর্গান সেগুলোতেও প্রভাব ফেলে। তো আমি একটু জানতে চাই যে কি কি অর্গান আসলে প্রভাবিত হয়? অর্গান আসলে এস্ট্রোজেন তো শুরুতেই বলেছি যে এটা একটা ফিমেল হরমোন। মহিলারা যে মহিলা, সেটা সে সব কিছুই কিন্তু মেনটেন করে এই হরমোন। তো এখন অর্গানের মধ্যে ধরেন আপনি যদি রিপ্রোডাক্টিভ অর্গান হিসাব করেন, তাহলে ওভারিগুলি শ্রিঙ্কেন হয়ে যায়, মানে ওটা আর হরমোন প্রডিউস করে না। ইউটেরাস একটু স্মলার, ছোট হয়ে যায়। তারপরে তার শারীরিক পরিবর্তনের মধ্যে স্কিনটা একটু ঝুলে যায়, একটু রিঙ্কেলস দেখা দেয়, বলিরেখাগুলি স্পষ্ট হয়, চুলগুলি একটু, যেটা নর্মাল থিকনেস থাকে সেটার চেয়ে কমে যায়, চুলের কালারটাও চেঞ্জ হয়ে যায়, এর হাড়গুলি ক্ষয় হয়ে যায়। আস্তে আস্তে তার হৃদরোগের সমস্যা, যেটা আগে ছিল না। এস্ট্রোজেন কিন্তু হৃদরোগকে প্রোটেকশন দেয় মহিলাদের বেলায়, সেজন্য মহিলাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি কম। কিন্তু যখন মেনোপজ হয়ে গেল, তারপরে পুরুষদের সমান সমান হৃদরোগের ঝুঁকি এসে যায় মহিলাদের বেলায়ও। তো সব কিছু মিলে সৌন্দর্যের একটু ঘাটতি হয়। আর রিপ্রোডাক্টিভ অর্গানের আরও যেটা হয়, তার ভ্যাজানাল ড্রাইনেস, যোনিপথ শুষ্ক হয়ে যায়। এই সব কিছু মিলেই তার
আচ্ছা ম্যাডাম, হাড় ক্ষয়ের কথা বললেন, আমরা জানি যে মহিলাদের মধ্যে অস্টিওপোরোসিসের ঝুঁকিটা বেশি থাকে, তো এই ক্ষেত্রে ঝুঁকিটা কিরকম? অবশ্যই ঝুঁকি বেশি, কারণ আপনারা দেখেন যে প্রতি বছরে 2 to 5% বোন লস হয় এস্ট্রোজেন না থাকার কারণে। এটা যদি আমি অ্যাভারেজ 3%ও ধরি, একজন মহিলা, এখন কিন্তু লঞ্জিভিটি অনেক বেশি না, মানুষের গড় আয়ু অনেক বেশি, তাহলে প্রায় 1/3 জীবন, তার 3 ভাগের 1 ভাগ জীবন যাপন করেন উনি মেনোপজের পরে। তাহলে সেই লম্বা সময়ের মধ্যে কেউ যদি 10 বছর বাঁচেন বা 15 বছর বাঁচেন মেনোপজের পরে, তাহলে তার বোন লস কত বেশি। তাহলে এই যে বোন লস হয়ে গেল, তাহলে ডেনসিটি লস হয়ে গেলে কি হাড়গুলি ভঙ্গুর হয়ে যাবে, অল্পেই ভেঙে যাবে। অনেকে শুনবেন বাথরুমে পড়ে গিয়ে ভেঙে গেছে, বা বিছানা থেকে নামতে যে সামান্য আঘাতেই ভেঙে যাচ্ছে। এবং এই যে হাড় ভেঙে গেল, মেইনলি কোথায় ভাঙে? ভার্টিব্রাগুলি কিন্তু পড়ে গিয়ে ভাঙে না, এমনি ভেঙে যেতে পারে। ভার্টিব্রা বলতে শিরদাঁড়ার যে বোনসগুলি আছে, হাড়গুলি আছে, সেটা এমনিতেই মানে ক্ষয় হতে হতে আপনি থেকেই ভেঙে যেতে পারে। আর পড়ে গিয়ে ভেঙে যায় সাধারণত হাতের এই জয়েন্টটা, যেটাকে আমরা কুলিস ফ্র্যাকচার বলি। আর এখানে যে লং বোনটা আছে, লম্বা যে হাড় আছে, এটা নেকটা ভেঙে যেতে পারে, ফিমারের নেক। তো এখন ভেঙে গেলে সমস্যাটা কি? আপনি ট্রিটমেন্ট করলেন, কিন্তু তার একটা মরবিডিটি কিন্তু থেকেই যায়। আর এই হাড় ভেঙে যাওয়ার পরে তাদের মধ্যে মর্টালিটি মানে মৃত্যু ঝুঁকিও বেশি হয়ে যায়। এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর সবসময় একটা ব্যথা, কষ্ট, এটা তো থেকেই যাচ্ছে। কোয়ালিটি অফ লাইফ অবশ্যই ডিটোরিয়েট করে যায়, কারণ তার তো প্রথমে জয়েন্টে ব্যথা, তারপর সমস্ত মাসেলগুলি ব্যথা করে, মাংসপেশিতে ব্যথা। সবসময় যদি একটা মানুষ ব্যথায় কষ্ট পাচ্ছেন, উঠতে পারছেন না ঠিকমতো, বসতে পারছেন না ঠিকমতো, তারপরে আবার হাড় ভেঙেও গেল, ভেঙে গেলে এটা যতই জোড়া লাগানো হোক, নেল প্লেট করা লাগে, তো জোড়া লাগানো হোক, ওই আগের স্বাচ্ছন্দ্য তো আর ফিরে পান না উনি, এবং একটা পেইনফুল প্রসিডিউরের মধ্যে দিয়ে থাকে। অবশ্যই ওনার জন্য এই বয়সে একটা অপারেশন তো এমনিতেই ঝুঁকিপূর্ণ। ম্যাডাম, একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে আপনাদের কাছে যে পেশেন্টরা আসে, যে সামাজিক একটা ব্যাপার এখানে জড়িত আছে, যে আমিও শুরুতেই বলছিলাম যে এই ক্ষেত্রে তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্বামী, তার সবচেয়ে কাছের সহচর যদি চিন্তা করা হয় তার হাজব্যান্ড, তো তাদের সাথে তাদের স্বামীকে কাউন্সেলিং করা বা তার পরিবারের সদস্যকে কাউন্সেলিং করার গুরুত্ব কতটুকু? অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ মহিলা আসলে আমাদের দেশে, আমি যেখানে কাজ করি গ্রামীণ জনপদের মহিলাদের আসলে অত বেশি তো তাদের অর্থনৈতিক স্বাধীনতাও নাই, সামাজিক স্বাধীনতাও নাই, পারিবারিক অতটা কি বলবো, ওনার এম্পাওয়ারমেন্টও নাই, সেই সিদ্ধান্ত নেওয়ার ফ্রিডমটাও তাদের নাই। তারা চাইলেই ডাক্তারের কাছে আসতে পারেন না, তারা চাইলেই ওষুধ কিনে খেতে পারেন না। তাহলে এখানে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার কাছের মানুষটি, তার স্বামী, যদি তার সাথে সহযোগিতা পরায়ণ না হন, তার সমস্যাগুলি বুঝতে চেষ্টা না করেন, তাহলে কিন্তু অনেক সমস্যা বলতে যে উনি তো প্রথমত ডাক্তারকে অ্যাপ্রোচই করতে পারবেন না, হসপিটাল পর্যন্ত পৌঁছাতেই পারবেন না। উনি ওনার সমস্যা নিয়ে, এমনও হয় যে উনি 2-3 বছর ধরে কষ্ট করছেন, তারপরে যখন একেবারে আর পারছেন না, মানে ফ্যামিলিতে আর কোনো কন্ট্রিবিউট করতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, উনি ঘুমাতে পারছেন না, উনি অস্থির হয়ে গেছেন, তখন হয়তো তার ছেলের বউ বা মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসে ওনাকে হসপিটালে নিয়ে আসলো। এখন হসপিটালে নিয়ে আসলো, আমরা মেয়েকে কাউন্সিলিং করলাম, মেয়ে তো 2 দিন পরে শ্বশুরবাড়ি চলে যাবে, তাহলে ওনার বাকি ফ্যামিলি মেম্বাররা তো জানলো না, যাদের সাথে উনি বসবাস করছেন তারা কিন্তু জানলো না কি করতে হবে ওনার জন্য। আবার ছেলের বউ সাথে আসলো, সে শুনে গেল, কিন্তু সেও কোনো ইম্প্যাক্ট রাখতে পারলো না। তাহলে কাকে দরকার? ছেলে বা ওনার নিজের স্বামী হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন। কারণ এখানে আমরা বলেছি যে তাদের কনজুগাল লাইফেও কিছু সমস্যা দেখা দিচ্ছে, তাহলে কেন হচ্ছে এবং এটার থেকে উত্তরণের উপায় কি, সেটা তো হাজবেন্ডকেও সেখানে বলতে হবে। তাহলে উনি যদি না বোঝেন, উনি কিন্তু পুরা সাপোর্টটা পাবেন না। সেজন্য আমরা বলি যে হাজব্যান্ড তো আসবেই সাথে, তাকে তো কাউন্সিলিং করতেই হবে, তার বাকি ফ্যামিলি মেম্বারদেরকেও কাউন্সিলিং করতে হবে। কারণ এই মহিলা যে কষ্ট পাচ্ছেন, উনি ভুলে যাচ্ছেন। এখন সবাই এসে রাগ করলে তো হবে না, তুমি ভুলে যাচ্ছ কেন, এই জিনিস কোথায় রাখলে বলতে পারছো না কেন। তো এটাও যে ওনার একটা প্রবলেম, এটার থেকে উত্তরণ হওয়া সম্ভব,
সেগুলি তাদেরকে মানে বলতে হবে। তার জন্য আসলে সহযোগিতার মানে যে হাতটা যেন সবাই বাড়িয়ে দেয়। ম্যাডাম, আমাদের হাতে সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24-কেও ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।